সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আবারও হাসিব ইংলিশ একাডেমি থেকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে গ্রামার পড়াবো না, আজকে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের যেই ক্লাস নবম দশম শ্রেণীর যে পাঠ্য বই রয়েছে সেই পাঠ্য বইয়ের একটি গল্প পড়াবো তোমাদেরকে এবং এটার অর্থ পড়াবো। সেই গল্পটি হচ্ছে জহির রায়হান সম্পর্কে। এটা হচ্ছে ইউনিট 10 এবং লেসন 4 এর ড্রিমস নামে একটা পার্ট রয়েছে ইউনিট। এটা ইউনিট 10 এর লেসন 4। ওখানে দুটি গল্প আছে খুব সুন্দর, একটি হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার আর একটা হচ্ছে জহির রায়হান। দুটি গল্পই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা 2026 সালের এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যারা ক্লাস 9-10-এ উঠবে বা নতুন নবম শ্রেণীতে উঠবে বা দশম শ্রেণীতে উঠবে তাদের যেই পরীক্ষাগুলো রয়েছে বা ক্লাসগুলো রয়েছে সবগুলো জায়গাতেই এই গল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আজকে তোমাদেরকে এটার অর্থটা আগে পড়াবো, আফটার দ্যাট আমি এটার প্রশ্নগুলো সমাধান করে দেবো। তবে আজকে কোনো সমাধান করব না, অন্য একদিন করব। তাহলে চলো আমরা শুরু করি কিভাবে এটার অর্থটা করতে হয়। তাহলে প্রথম হচ্ছে জহির রায়হান ছিলেন ওয়ান অফ দ্য মানে অনেকের মধ্যে একজন। জহির রায়হান ছিলেন অনেকের মধ্যে একজন। কি ছিলেন? একজন মোস্ট মানে অধিক, ট্যালেন্টেড মানে মেধাবী, অধিক মেধাবী ফিল্ম মেকার্স মানে হচ্ছে ছবি নির্মাতা। জহির রায়হান ছিলেন ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড, অনেকের মধ্যে একজন মেধাবী ছবি নির্মাতা ইন বাংলাদেশে। তাহলে পরীক্ষা আসতে পারে যে হু ওয়াজ জহির রায়হান কে ছিলেন? তাহলে তোমরা বলবা তিনি ছিলেন একজন মেধাবী ছবি নির্মাতা বাংলাদেশের। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 19 অগাস্ট 1935 সালের 19 অগাস্ট ইন দ্য ভিলেজ মজুপুর। তার গ্রামের নাম ছিল মজুপুর গ্রামে। এটা কোথায় আছে? এটা ইন ফেনী ডিস্ট্রিক্ট, ফেনী জেলায়। তাহলে আমরা বলতে পারি যে তার জন্মটা হচ্ছে ফেনী জেলাতে, তার গ্রামের নাম হচ্ছে মজুপুর, আর তিনি জন্মগ্রহণটা করেছেন 19 অগাস্ট না 1935 মানে অগাস্ট মাসের 19 তারিখে 1935 সালে। তাহলে যদি পরীক্ষা আসে তার জন্ম কবে, তাহলে তোমরা এটা বলবে। যদি বলে কোথায় জন্মগ্রহণ করেছে বা তার গ্রামের নাম কি, তার গ্রামের নাম মজুপুর আর জেলার নাম হচ্ছে ফেনী ডিস্ট্রিক্ট জেলা। আচ্ছা, তারপরে কি বললো? হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার, তিনি ছিলেন, ওয়াজ মানে ছিলেন, অ্যান মানে একজন, অ্যাক্টিভ মানে সক্রিয়, ওয়ার্কার মানে কর্মী। তিনি ছিলেন একজন সক্রিয় কর্মী অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন। ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, মুভমেন্ট মানে আন্দোলন। ভাষা আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন জহির রায়হান। তার মানে জহির রায়হান ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিলেন এবং সক্রিয় একজন কর্মী ছিলেন। ওকে, তারপরে কি ছিলেন? তিনি ছিলেন ওয়ান অফ দ্য 10 স্টুডেন্ট, 10জন শিক্ষার্থীর একজন। তিনি ছিলেন 10জন শিক্ষার্থীর একজন। কোন 10জন শিক্ষার্থী? টু গো আউট ইন এ প্রসেশন, যারা মিছিল করেছিল। প্রসেশন মানে মিছিল। তার মানে 10জন শিক্ষার্থী মিছিল করেছিল একটা, সেই মিছিলের একজন, এই 10জনের মধ্যে তিনি ছিলেন একজন, যারা 10জন মিছিল করেছিল। কখন? অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারিতে। যেহেতু ভাষা আন্দোলনটা হয়েছে ওই সময়, তাহলে তিনি যেহেতু ভাষা আন্দোলনের একজন কর্মী ছিলেন, তাহলে 1952 সালের 21 ফেব্রুয়ারিতে 10জন শিক্ষার্থী একটা মিছিল করেছিল। বাট ওই মিছিলের 10জনের একজন ছিলেন জহির রায়হান। ডেসপাইট এ ব্যান, ডেসপাইট মানে সত্ত্বেও, ব্যান মানে নিষেধ সত্ত্বেও। তার মানে তখনকার সময় কোনো মিটিং মিছিল করা নিষেধ ছিল, সেই নিষেধাজ্ঞা সত্ত্বেও এই 10জন শিক্ষার্থী মিছিল করেছিলেন 1952 সালের 21 ফেব্রুয়ারিতে। অন সাচ অ্যাক্টিভিটিস মানে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলা কি ছিল? নিষেধাজ্ঞা ছিল। ইম্পোজড বাই দ্য অথরিটিস, ইম্পোজড মানে আরোপ করা, বাই দ্য অথরিটিস মানে কর্তৃপক্ষ। মানে তখনকার সময় আমাদের এই অঞ্চলটাতে, যেহেতু এটা ছিল একটা পূর্ব পাকিস্তান, এই অঞ্চলের পশ্চিম পাকিস্তানের তারা যে কর্তৃপক্ষ আছে, তারা কোনো ধরনের মিটিং এবং মিছিল সবকিছু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, নিষেধ করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও 10জন শিক্ষার্থী 1952 সালের 21 ফেব্রুয়ারিতে একটা মিছিল করেছিলেন। ওই 10জনের একজন ছিলেন জহির রায়হান। মূল কথাটা হচ্ছে এটা। তাহলে ইম্পোজড অর্থ আরোপ করা, বাই দ্য অথরিটিস মানে কর্তৃপক্ষ, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কোনো কার্যক্রম, যেমন এই মিটিং মিছিল, এই কার্যক্রমগুলা। ডেসপাইট মানে সত্য, আমি বললাম আমি তোমাকে নিষেধ করা সত্ত্বেও তুমি ওখানে গিয়েছো। তার মানে এই ধরনের কার্যক্রমগুলা নিষেধ করা সত্ত্বেও 1952 সালের 21 ফেব্রুয়ারিতে ওই 10জন শিক্ষার্থী একটা মিছিল করেছিলেন। ওই 10জনের মধ্যে একজন ছিলেন জহির রায়হান। তারপর এজ এ রেজাল্ট, যার ফলে, যেহেতু মিছিল করছেন, এজ এ রেজাল্ট মানে যার ফলে কি হবে? হি অ্যান্ড মেনি আদার্স, সে এবং আরো অনেকে, মেনি আদার্স মানে আরো অনেকে, ওয়ার অ্যারেস্টেড মানে অ্যারেস্ট হয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন। অ্যান্ড টেকেন টু প্রিজন, মানে জেলখানা, টেকেন মানে নিয়ে যাওয়া, তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। কাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল?
সে জহির রায়হানকে এবং আরো অনেককেই। কেন? তারা মিছিল করেছিল। রায়হান ওয়াজ, নিচের জায়গাটা আমি একটু দেখছি আবার কি হয়। ওকে, এবার রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট। রায়হান আরো প্রেজেন্ট মানে উপস্থিত ছিলেন এট দ্য হিস্ট্রিক্যাল মিটিং। হিস্ট্রিক্যাল মিটিং মানে হচ্ছে, হিস্ট্রিক্যাল মানে ঐতিহাসিক, হিস্ট্রি মানে ইতিহাস, হিস্ট্রিক্যাল মানে ঐতিহাসিক। রায়হান আরো প্রেজেন্ট মানে উপস্থিত ছিলেন এট দ্য হিস্ট্রিক্যাল মিটিং, একটা ঐতিহাসিক একটা সভা হয়েছিল, মিটিং মানে সভা, অফ আমতলা, আমতলা নামক একটা জায়গাতে, আমতলা নামক একটা জায়গাতে একটা ঐতিহাসিক মিটিং হয়েছিল। সেই মিটিংয়েও তিনি উপস্থিত ছিলেন। কখন হয়েছিল মিটিংটা? অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমতলা নামক একটা জায়গাতে কি হয়েছিল? একটা হিস্ট্রিক্যাল মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন কে? জহির রায়হান। তারপরে নেক্সট কি? হি অলসো টুক পার্ট। টেক পার্ট অর্থ অংশগ্রহণ করা, টুক পার্ট মানে অংশগ্রহণ করেছিলেন, যেহেতু গল্পটা আগের সেজন্য ভার্বগুলো পাস্ট টেন্স। হি অলসো, তিনি আরো, টেক পার্ট অর্থ অংশগ্রহণ করা, টুক পার্ট অর্থ অংশগ্রহণ করেছিলেন, তিনি আরো অংশগ্রহণ করেছিলেন ইন দ্য মাস মুভমেন্ট। মাস মুভমেন্ট মানে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, মুভমেন্ট মানে আন্দোলন, মাস মুভমেন্ট মানে গণ আন্দোলন। যে গণ আন্দোলন তাহলে কি? যেখানে একটা দেশের দল বল নির্বিশেষে সব শ্রেণীর মানুষ কোনো একটা অধিকার আদায় করার জন্য কোনো একটা আন্দোলন করে, তাকে বলা হয় মাস মুভমেন্ট। 1969, 1969 সালে, তার মানে তিনি 1969 সালে যে গণ আন্দোলন হয়েছিলেন বা গণ অভ্যুত্থান হয়েছিলেন, ওইটা তো তিনি অংশগ্রহণ করেছিলেন। ইন 1971, 1971 সালে হি জয়েন্ট, তিনি যোগদান করেছিলেন দ্য লিবারেশন ওয়ার, তিনি স্বাধীনতার যুদ্ধে কি করেছিলেন? অংশগ্রহণ করেছিলেন। কে অংশগ্রহণ করেছিলেন? জহির রায়হান। তার মানে জহির রায়হান 1952-তে অংশগ্রহণ করেছেন, 1969 সালের যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, 1971-এ যে লিবারেশন ওয়ার হয়েছে সেখানে অংশগ্রহণ করেছিলেন, তিনি আমতলা মিটিংয়ে সেখানে অংশগ্রহণ করেছেন, তিনি 10 জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী যারা মিটিং মিছিল করেছিল তাদের সাথে তিনি অংশগ্রহণ করেছিলেন। হু ইজ দ্যাট পারসন? সেই পারসনটা হচ্ছে জহির রায়হান। এই সবগুলো কাজ জহির রায়হান করেছেন। তারপরে জহির রায়হান সম্পর্কে আমরা আরো জানবো। তিনি করেছেন অল থ্রু হিজ লাইফ। অল থ্রু হিজ লাইফ মানে তার জীবনের সর্বত্র, থ্রু মানে সর্বত্র, অল থ্রু হিজ লাইফ, হিজ লাইফ মানে তার জীবনের সর্বত্র মানে সারা জীবন, সারাটা জীবন জহির রায়হান ড্রিমড মানে স্বপ্ন দেখতেন, ড্রিম মানে স্বপ্ন দেখা, ড্রিম মানে স্বপ্ন দেখতেন। জহির রায়হান তার জীবনে সারাটা জীবন স্বপ্ন দেখতেন। কিসের স্বপ্ন দেখতেন? অফ এ ডেমোক্রেটিক সোসাইটি। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, সোসাইটি মানে সমাজ, গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখতেন। কে দেখতেন? জহির রায়হান। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, ডেমোক্রেটিক সোসাইটির অ্যাডজেক্টিভ, ডেমোক্রেটিক সোসাইটি মানে গণতান্ত্রিক সমাজ। তো গণতান্ত্রিক সমাজটা কি? এটার একটা ব্যাখ্যা আছে এখানে, এই কমার পরে হচ্ছে ব্যাখ্যাটা। এটা কি? এ সোসাইটি, এটা এমন একটা সমাজ, মানে গণতান্ত্রিক সমাজটা এমন একটা সমাজ দ্যাট উড এনশিওর, যেটা এনশিওর তো সুনিশ্চিত করা, ওই যে সমাজটা সুনিশ্চিত করবে ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম মানে স্বাধীনতা, স্পিচ মানে অর্থ হচ্ছে কথা, বাক স্বাধীনতা। স্পিচ মানে বাক মানে কথা বলা, কথা বলার স্বাধীনতা। বলতেছে যে ডেমোক্রেটিক সোসাইটি হচ্ছে এমন একটা সোসাইটি যেই সোসাইটিটা সুনিশ্চিত করবে, নিশ্চিত করবে কথা বলার স্বাধীনতা। তার মানে যেই সমাজে তুমি কথা বলতে পারবে, যেখানে কোনো ঝামেলা হবে না, সরকারের বিরুদ্ধে তুমি কথা বলতে পারবে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবে, যেই সমাজে তোমার কথার দাম আছে, এই সমাজকে বলা হয় ডেমোক্রেটিক সোসাইটি। তাহলে জহির রায়হান তার জীবনের সর্বত্র একটা ডেমোক্রেটিক সোসাইটির স্বপ্ন দেখতেন। হি হ্যাড মেনি, এখানে মূলত হচ্ছে ড্রিমস এন্ড এমস না, ইট ইজ ড্রিমস। হি হ্যাড, তার ছিল মেনি ড্রিমস, আরো অনেক স্বপ্ন ছিল, অ্যাবাউট আর ফিল্ম ইন্ডাস্ট্রি টু। ফিল্ম ইন্ডাস্ট্রি মানে হচ্ছে চলচ্চিত্র জগৎ, চলচ্চিত্র শিল্প। তাহলে যেহেতু তিনি জহির রায়হানের প্রথম পরিচয়টা আমরা পেয়েছি, তিনি একজন ফিল্ম মেকার, তাহলে তার আরো স্বপ্ন ছিল কি নিয়ে? এটা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে, মানে এটা হচ্ছে চলচ্চিত্র শিল্প নিয়ে। টু মানে আরো। হি মেড অর্থ মেক অর্থ তৈরি করা, মেড মানে তৈরি করেছিলেন, তিনি তৈরি করেছিলেন এ লিজেন্ডারি ফিল্ম। লিজেন্ডারি অর্থ হচ্ছে ফেমাস, ওয়েল নোন। তিনি একটা বিখ্যাত একটা ফিল্ম মানে হচ্ছে চলচ্চিত্র বা মুভি, যেটাকে ছবি, তিনি একটা ছবি নির্মাণ করেছিলেন। ছবিটার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। ছবিটার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া, এটা একটা ছবির নাম, মুভির। যদি বলে হোয়াট ইজ জীবন থেকে নেওয়া, জীবন থেকে নেওয়াটা কি, তুমি বলতে হবে এটা একটা ফিল্ম। এটা কোন ধরনের ফিল্ম? একটা লিজেন্ডারি ফিল্ম। লিজেন্ডারি মানে কি? লিজেন্ডারি মানে ফেমাস, ওয়েল নোন। তাহলে তিনি একটা ফিল্ম তৈরি করেছিলেন, এটা খুব বিখ্যাত, এটার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। কিসের উপর ভিত্তি করে এই ছবিটা? ছবিটার মূল বিষয়বস্তু কি? বেসড অন মানে ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে? দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952।
1952 সালের যে ভাষা আন্দোলন রয়েছে সেই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে তিনি জীবন থেকে নেওয়া একটা মুভি তৈরি করেছিলেন। তাহলে প্রশ্ন হতে পারে যে জীবন থেকে নেওয়া মুভিটি কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952, 1952 সালের ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে। আবার পরীক্ষা আসতে পারে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 এটার উপর ভিত্তি করে নিচের কোন মুভিটি তৈরি করা হয়েছে, কোন ফিল্মটি? এটা জীবন থেকে নেওয়া। এই হচ্ছে টোটাল কথা। নিচে আরো কিছু আছে, আমি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এবার বলতেছে যে যে মুভিটার কথা বলতেছে, মুভিটা কি আসলে বলতেছে? ইট ওয়াজ এ প্রোটেস্ট, এটা ছিল একটা প্রতিবাদ। কোনটা? ওই জীবন থেকে নেওয়া মুভিটা ছিল একটা প্রতিবাদ। প্রোটেস্ট মানে কি? প্রতিবাদ। এটা ছিল একটা প্রতিবাদ। এগেনস্ট মানে বিরুদ্ধে। কার বিরুদ্ধে? দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট। অটোক্রেটিক গভর্নমেন্ট মানে হচ্ছে অটোক্রেটিক, ডেমোক্রেটিকের পুরো অপোজিট হচ্ছে অটোক্রেটিক। ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, যেখানে জনগণের কথা সবকিছু, জনগণ সরকার নির্বাচন করবে। আর অটোক্রেটিক বলা হয় এমন একটা গভর্নমেন্ট, একনায়কতন্ত্র, যেখানে একজনের কথাই সব, একজন যা বলবে তার কথাই সব। তাহলে এই মুভিটা ছিল, কোন মুভিটা? জীবন থেকে নেওয়া মুভিটা ছিল একটা প্রতিবাদ এগেইনস্ট দ্য অটোক্রেটিক গভর্নমেন্ট, একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে। তাহলে একনায়কতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ওই মুভিটা একটা ছিল একটা প্রতিবাদ হিসাবে। মুভিটাতে একটা প্রতিবাদ করা হয়েছে কাদের বিরুদ্ধে? অটোক্রেটিক গভর্নমেন্টের বিরুদ্ধে। দেন রুলিং আওয়ার কান্ট্রি, দেন মানে তখন, রুলিং মানে হচ্ছে, রোল মানে হচ্ছে শাসন করা, আওয়ার কান্ট্রি মানে আমাদের দেশ। তখন আমাদের দেশকে যেই গভর্নমেন্ট শাসন করতো, তার মানে পাকিস্তানি গভর্নমেন্ট, পাকিস্তানি গভর্নমেন্ট আমাদের দেশটাকে তখন শাসন করতো, ওই অঞ্চলটা, এই অঞ্চলটাকে, তাদের বিরুদ্ধে, তাদেরকে বলা হয় অটোক্রেটিক গভর্নমেন্ট, তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবে জীবন থেকে নেওয়া মুভিটা তৈরি করেছিলেন জহির রায়হান। তাহলে পরীক্ষা আসতে পারে যে যে এটা মূলত কি? জীবন থেকে নেওয়া এই মুভিটার দ্বারা জহির রায়হান মূলত কি করতে চেয়েছেন? তিনি মূলত এটার দ্বারা একটা প্রতিবাদ করতে চেয়েছেন। কাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছেন? অটোক্রেটিক গভর্নমেন্টের বিরুদ্ধে। অটোক্রেটিক গভর্নমেন্ট কারা? দেন রুলিং আওয়ার কান্ট্রি, তখন আমাদের এই দেশটাকে যারা শাসন করতো তাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ। তারপরে বলতেছে ওই মুভিটাতে, যেমন আমরা যখন মুভি দেখি, মুভির মধ্যে অনেকগুলো পরিবার থাকে, চরিত্র থাকে। তো ওই যে জীবন থেকে নেওয়া মুভিটা রয়েছে, ওইটাতে একটা ফ্যামিলি আছে। তাহলে দ্য ফ্যামিলি মানে ওই মুভিটার যে একটা পরিবার আছে, পোর্ট্রে অর্থ হচ্ছে প্রকাশ করা, আমাদের সামনে উপস্থাপন করা। ওই মুভিটার মধ্যে একটা পরিবার রয়েছে, যে পরিবারটার দ্বারা আমার জহির রায়হান পোর্ট্রেট মানে আমাদের সামনে উপস্থাপন করতে চেয়েছেন ইন দ্যাট ফিল্ম, মানে ওই মুভিটাতে যে পরিবারটা রয়েছে, এটার মধ্যে একটা পরিবার প্রকাশ করা হয়েছে আমাদের সামনে, যেটার সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট। সিম্বলিক্যালি মানে হচ্ছে যেটার একটা রূপক একটা অর্থ আছে, মানে যেটার সরাসরি কোনো অর্থ নাই, ওই পরিবারটার দ্বারা একটা আলাদা একটা অর্থ বুঝাতে চেয়েছে, মানে আলাদা একটা জিনিস বুঝাতে চেয়েছে। এটাকে ইংরেজিতে বলে সিম্বলিক্যালি। রিপ্রেজেন্ট মানে উপস্থাপন করা ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে। তার মানে ওই মুভিটাতে, ফিল্মটাতে একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিটা বলতে কিন্তু ফ্যামিলিটাকে বোঝাচ্ছে না, সেই ফ্যামিলির দ্বারা বোঝাচ্ছে ইস্ট পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান, যেখানে আমরা বর্তমানে আছি, সেই অবস্থানটাকে বোঝাচ্ছে। পরিবার মানে ইস্ট পাকিস্তান। আর এই ফ্যামিলিটা আমাদের সামনে প্রকাশ করেছে, তার মানে হচ্ছে ওই মুভিটার মধ্যে ফ্যামিলিটাকে প্রকাশ করা মানে হচ্ছে ইস্ট পাকিস্তান, মানে আমাদের এই পূর্ব পাকিস্তানকে জহির রায়হান মুভিটার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছেন। এটা একটা সিম্বলিক মিনিং। সিম্বলিক মানে রূপক অর্থ, মানে পরিবার দ্বারা বোঝাচ্ছে আমাদের ইস্ট পাকিস্তানকে, তার মানে সরাসরি ইস্ট পাকিস্তানকে বলতেছে না, এটা ঘুরিয়ে ফিরিয়ে পরিবারটার দ্বারা ইস্ট পাকিস্তানকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। কে করেছেন? জহির রায়হান। আচ্ছা, বলছে দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্র্যাট, মানে ওই যে পরিবারটা, কোন পরিবারটা? ওই ফিল্মে যে পরিবারটা রয়েছে, ইট ওয়াজ রুলড বাই, ওই পরিবারটা শাসন করা হইতো বা চালাইতো অ্যান অটোক্র্যাট, একজন অটোক্র্যাট চালাইতো। মানে ওই পরিবারটা, ওই মুভিটার মধ্যে যে ফিল্মটা রয়েছে, সেটার মধ্যে যে পরিবারটা আছে, সেই পরিবারটাকে শাসন করতো একজন অটোক্র্যাট। তার মানে ওই সময়ে আমাদের যে এই দেশটা রয়েছে, সেই দেশটাকে শাসন করতো অটোক্র্যাট। হ্যাঁ, হু হ্যাড টু গো, যাকে যেতে হয়েছিল প্রিজন, জেলখানায় যেতে হয়েছিল। কাকে? ওই পরিবারটার মধ্যে যে অটোক্র্যাট ছিল, তাকে জেলখানায় যেতে হয়েছিল ফর হার কনস্পাইরেসি। কনস্পাইরেসি মানে ষড়যন্ত্র, তার ষড়যন্ত্রের কারণে। তার মানে ওই পরিবারটার মধ্যে একজন অটোক্র্যাট ছিলেন এবং সে ছিলেন মহিলা, এবং তার কনস্পাইরেসির কারণে তাকে একটা সময় জেলখানায় যেতে হয়েছিল। তার মানে আমরা এই লাইনটার দ্বারা অনেক কিছুই বুঝলাম। এখানে মূলত ওই পরিবারটার দ্বারা জহির রায়হান বোঝাতে চেয়েছেন ইস্ট পাকিস্তানকে, যে পরিবারটা মানে ইস্ট পাকিস্তান। আর ওই পরিবারটার মধ্যে একজন অটোক্র্যাট রয়েছেন,
যিনি একটা সময়ে তাকে যেতে হয়েছে কোথায়, জেলখানায়। কেন যেতে হয়েছে? কারণ তিনি কনস্পাইরেসি করেছেন, ষড়যন্ত্র করেছেন, এই জন্য তাকে যেতে হয়েছে। তার মানে ওই যে আমাদের ওয়েস্ট পাকিস্তান রয়েছে, তার মানে যেটা বর্তমানের পাকিস্তান, পাকিস্তানের দুইটা অংশ, একটা ইস্ট একটা ওয়েস্ট। আমরা হচ্ছে ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ওরা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান। তো ওই যে অটোক্রেট গভর্নমেন্ট রয়েছে, সে অটোক্রেট গভর্নমেন্টকেও একটা সময় কোথায় যেতে হবে, এই দেশ থেকে সেরে চলে যেতে হবে। এটার দ্বারা, এই মুভিটার দ্বারা এটাই বোঝাতে চেয়েছেন জহির রায়হান। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার ইন 1971, ডিউরিং মানে চলতি সময়, আমি বললাম ডিউরিং দ্য ক্লাস টাইম, যখন ক্লাস সময় চলতেছে, একটা ক্লাস চলে, তার মানে যখন স্বাধীনতার যুদ্ধ চলতেছে 1971 সালে, দিস ফিল্ম মানে এই মুভিটা, মানে এই ছবিটা, মানে এই জীবন থেকে নেওয়া এই ছবিটা ওয়াজ শোন দেখানো হয়েছিল, আউটসাইড মানে বাইরে, বাংলাদেশ মানে বাংলাদেশ, বাংলাদেশের বাইরে দেখানো হয়েছিল। তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের স্বাধীনতার যুদ্ধে যখন আমাদের যুদ্ধ চলতেছে, তখন এই যে জীবন থেকে নেওয়া যে মুভিটা বা ফিল্মটা, এটা আউটসাইড মানে আমাদের বাংলাদেশের বাইরে দেখানো হয়েছিল। কোথায় দেখানো হয়েছিল? দেখানো হয়েছিল। আবার বলতেছে যে সেলিব্রেটেড ফিল্ম মেকার্স, সেলিব্রেটেড ফিল্ম মেকার্স মানে হচ্ছে, সেলিব্রেটেড মানে বিখ্যাত, ফেমাস, ফিল্ম মেকার্স মানে চলচ্চিত্র নির্মাতাগণ, লাইক যেমন সত্যজিৎ রায়, তখনকার সময় সত্যজিৎ রায় ছিলেন, মৃণাল সেন ছিলেন, ঋত্বিক ঘটক ছিলেন, তারা ছিলেন ফিল্ম মেকার্স। অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড অর্থ প্রশংসা করা, প্রশংসা করেছিলেন দিস ফিল্ম এই ছবিটাকে। কোন ছবিটাকে? যে ছবিটা তিনি নির্মাণ করেছেন, ছবিটার নাম হচ্ছে জীবন থেকে নেওয়া। আর তারা হচ্ছে তাদেরকে বলা হয় ফিল্ম মেকার্স। আচ্ছা, তারপরে বলছে রায়হান গেভ, রায়হান মানে জহির রায়হান, গেভ মানে দিয়েছিলেন, অল দ্য মানি সম্পূর্ণ টাকাটা, দ্য ফিল্ম মেড মানে এই ছবিটা দেখানোর পরে, ছবিটা দেখানোর মাধ্যমে যে টাকাটা পেয়েছেন তিনি, টোটাল টাকাটা, একটা একটা জায়গায় ছবিটা দেখানো হয়, মানুষ তো টিকিট কেটে দেখে, তাহলে এই ছবিটা থেকে যতগুলো টাকা তিনি পেয়েছিলেন সবগুলো টাকা জহির রায়হান দিয়ে দিয়েছিলেন কোথায়? দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, মুক্তিযোদ্ধাদের একটা ট্রাস্ট ছিল তখনকার স্বাধীনতার যুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধের সময়, তখন একটা কি ছিল যে ট্রাস্ট ছিল। ট্রাস্ট মানে হচ্ছে ওই জায়গা যেখান থেকে মুক্তিযুদ্ধটা পরিচালনা করা হয়, ওটাকে ট্রাস্ট বলা হয়। তাহলে মুক্তিযোদ্ধাদের যে ট্রাস্ট, সেই ট্রাস্টে তিনি পুরোটা টাকাই দিয়ে দিলেন। কে দিয়ে দিলেন? জহির রায়হান। কারণ তিনি যখন এই মুভিটাকে আউটসাইড বাংলাদেশে দেখাইলেন, তখন ওটা থেকে অনেক টাকা আর্ন করছে, সেই টাকাটা তিনি দিয়ে দিলেন। তারপরে বিসাইডস মানে পাশাপাশি, হিজ গ্রেট ডকুমেন্টারি। আচ্ছা, জহির রায়হানের ফিল্ম ছাড়াও বা মুভি ছাড়াও ডকুমেন্টারি আছে। ডকুমেন্টারি মানে হচ্ছে, ডকুমেন্টারি জিনিসটা কি? প্রতিবেদন। প্রতিবেদনটা কি? ডকুমেন্টারি হচ্ছে একটা মুভির মতোই, তবে এটার খুব ছোট হবে, এটা 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, ছোট আগে, খুব ছোট হবে। এটা হচ্ছে ফর এক্সাম্পল, আমি যদি বলি যে কুমিল্লা জেলার সম্পর্কে একটা ডকুমেন্টারি আমি করবো, তাহলে কুমিল্লা জেলার বিখ্যাত বিখ্যাত যে জায়গাগুলো আছে, এগুলো ছোট 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 ছবি তুলবো, কিংবা একটু ভিডিও করব, করে এগুলো আমরা কি করব, এগুলোর দ্বারা 20 মিনিট 30 মিনিটের একটা ভিডিও করব। এবং কোন একজন মানুষ যখন এই ডকুমেন্টারিটা দেখবে, দেখার পরে আমাদের কুমিল্লা জেলার সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে, টোটাল আইডিয়াটা পেয়ে যাবে। তো এই কেটে বলে ডকুমেন্টারি। তাহলে তার মানে তিনি, তার গ্রেট মানে হচ্ছে মহৎ বা বড় একটা ডকুমেন্টারি ছিল অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, পাকিস্তানিদের অ্যাট্রোসিটিস মানে অত্যাচার, নৃশংসতা, হ্যাঁ, হামলা। তার পাকিস্তানিরা যখন আমাদের এই দেশে হামলা চালাইছে, আক্রমণ করছে, মানুষকে মেরে ফেলছে, এটাকে বলা হয় অ্যাট্রোসিটিস, হামলা, নৃশংসতা, তারা যে আমাদের উপর অত্যাচার করেছে, এটার উপরে কি করেছেন? একটা ডকুমেন্টারি তৈরি করেছেন। কে তৈরি করেছেন? জহির রায়হান। এই ডকুমেন্টারির নাম কি? স্টপ জেনোসাইড। এটার নাম কি? স্টপ জেনোসাইড। মানে তিনি যে এই ডকুমেন্টারিটা তৈরি করছেন, এটা হচ্ছে স্টপ জেনোসাইড, গণহত্যা বন্ধ করো, এটার নাম। এটা হেল্প মানে সাহায্য করেছিল, মানে এই ডকুমেন্টারিটা সাহায্য করেছিল, কি সাহায্য করেছিল? ক্রিয়েট ওয়ার্ল্ড সেন্টিমেন্ট। ক্রিয়েট মানে তৈরি করতে, ওয়ার্ল্ড সেন্টিমেন্ট মানে হচ্ছে বিশ্বের, সেন্টিমেন্ট মানে হচ্ছে মনোযোগ, আকর্ষণ, হ্যাঁ, ইন ফেভার অফ আওয়ার, ফেভার মানে পক্ষে, অফ আওয়ার লিবারেশন ওয়ান, আমাদের স্বাধীনতার পক্ষে। এটার ব্যাপারে তোমাকে আমি একটা উদাহরণ দিই। যেমন ধরো প্যালেস্টাইন বা ফিলিস্তিনি যে এখানে যে ইসরায়েলিরা যে আক্রমণ করছে, তো ওখানে আমরা বিভিন্ন সাংবাদিক বা অনেকেই ছবি তুলে বা গণমাধ্যমে দেখাচ্ছে। তো দেখানোর মাধ্যমে কি হচ্ছে যে আমাদের যে বিশ্বের বিভিন্ন দেশ রয়েছে, সকল দেশের সেন্টিমেন্ট যেটা মানে আবেগ যেটা আছে, সে আবেগটা নাড়া দিচ্ছে এবং প্যালেস্টাইনিদের পক্ষে কথা বলার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করছে। এজ লাইক দ্যাট 1971 সালে যখন পাকিস্তান যখন আমাদের উপর আক্রমণ করলো,
তখন এই বিভিন্ন মানুষের হত্যার ছবি, বিভিন্ন ছবিগুলো দিয়ে ডকুমেন্টারি তৈরি করলেন একটা, এটার নাম দিয়েছেন স্টপ জেনোসাইড। এটা জহির রায়হান তৈরি করেছেন। করার কারণে, এবং এই যে স্টপ জেনোসাইড যখন মানুষ দেখছে, দেখার পরে তারা আমাদের পক্ষে কি করছেন, পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালাইছেন, এবং তারা আমাদের লিবারেশন ওয়ারের পক্ষে, স্বাধীনতার পক্ষে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কে? বিশ্বের মানুষ। তার মানে এখানে অ্যাট্রোসিটিস, এখানে শব্দটাকে অ্যাট্রোসিটিস মানে অত্যাচার, আক্রমণ, নৃশংসতা, ভয়াবহতা। স্টপ জেনোসাইড হচ্ছে এটা একটা ডকুমেন্টারির নাম। ফেভার মানে আমাদের পক্ষে, সেন্টিমেন্ট মানে হচ্ছে আবেগ, ওয়ার্ল্ড সেন্টিমেন্ট মানে বিশ্বের আবেগ, মানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের আবেগ আমাদের পক্ষে। ওকে, অন 13 ডিসেম্বর 30 ডিসেম্বর 1971 সালে সামওয়ান ইনফর্ম, সামওয়ান মানে কেউ একজন, ইনফর্ম মানে হচ্ছে জানানো, কেউ একজন জানিয়েছিলেন রায়হান মানে রায়হানকে। কাকে জানিয়েছেন? রায়হানকে। অ্যাবাউট অ্যান অ্যাড্রেস, একটা ঠিকানা সম্পর্কে। সামহার মানে কোথায়, কোন এক জায়গায়। সামহার মানে কোন এক জায়গায়। ওকে, আমি আবার বলি। অন 13 ডিসেম্বর, 30 ডিসেম্বর মানে 30 ডিসেম্বর 1971 সালে, তখন আমরা 16 ডিসেম্বর তো স্বাধীনতা অর্জন করে ফেলছি। সামওয়ান ইনফর্ম, কেউ একজন, ইনফর্মার তো কি করা, ইনফর্মার তো কাউকে জানানো। ইনফর্মার জানিয়েছিলেন রায়হানকে অ্যাবাউট অ্যান অ্যাড্রেস, অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যান অ্যাড্রেস মানে একটা ঠিকানা সম্পর্কে জানিয়েছিলেন। সামহার মানে কোনো এক জায়গায়, এট মিরপুর, মিরপুরের কোনো একটা জায়গার একটা ঠিকানা দিয়েছিলেন। কাকে? জহির রায়হানকে। হোয়ার, যেখানে, হি মাইট ফাইন্ড, মেয়র সম্ভাবনা অর্থ বোঝায়, হি মাইট ফাইন্ড তিনি খুঁজে পেতে পারেন, হিজ ব্রাদার তার ভাইকে। তাহলে 1971 সালের 30 ডিসেম্বর কেউ একজন জহির রায়হানকে কোনো একটা জায়গার, মিরপুরের কোনো একটা জায়গার ঠিকানা দিলেন, যেখানে তিনি তার ভাইকে খুঁজে পাবেন। তার ভাইটাকে? দ্য ফেমাস রাইটার, তার ভাই হচ্ছে একজন বিখ্যাত লেখক। নাম কি? শহীদুল্লাহ কায়সার। তার ভাইয়ের নাম হচ্ছে বিখ্যাত একজন লেখক শহীদুল্লাহ কায়সার। তাকে তিনি খুঁজে পাবেন। হু হ্যাড গন মিসিং, হু হ্যাড গন মিসিং যিনি হারিয়ে গিয়েছিলেন। মিসিং, মিস অর্থ কি? হারিয়ে যাওয়া বা খুঁজে না পাওয়া। মিসিং ফ্রম 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর। তাহলে আমরা জানি যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় 14 ডিসেম্বরকে বলা হয় বুদ্ধিজীবী দিবস। ওই দিন আমাদের দেশের অনেক বড় বড় লেখক, বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। তার মানে 14 ডিসেম্বর শহীদুল্লাহ কায়সার কি হয়ে গেছেন? মিসিং হয়ে গেছেন। এখন জহির রায়হানকে কেউ একজন এসে ইনফর্ম করলেন যে তোমার ভাইকে হয়তো তুমি ওখানে খুঁজে পাবা, তাই তিনি তাকে খুঁজতে গিয়েছিলেন। ঠিক আছে, তারপরে কায়সার ওয়াজ ক্যাপচার্ড, কায়সার মানে শহীদুল্লাহ কায়সার, ওয়াজ ক্যাপচার, ক্যাপচার অর্থ হচ্ছে তাকে ধরে ফেলা বা আটকিয়ে ফেলা। জহির রায়হানকে আটকিয়ে ফেলা হয়েছিল, অ্যান্ড কিল্ড তাকে মেরে ফেলা হয়েছে। সরি, জহির রায়হানকে না, কায়সারকে, শহীদুল্লাহ কায়সারকে ওয়াজ ক্যাপচার্ড তাকে বন্দি করা হয়েছিল, অ্যান্ড কিল্ড তাকে হত্যা করা হয়েছিল বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মির দ্বারা। পাকিস্তানি আর্মিরা তাকে ধরছে এবং তাকে মেরে ফেলছে। অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটরস, লোকাল কোলাবোরেটরস মানে হচ্ছে স্থানীয় সহযোগী। আমরা লোকাল কোলাবোরেটরস বলতে বোঝাই ওই সময় যেমন রাজাকার যাদেরকে আমরা বলতাম, রাজাকার শব্দটা, এটাকে বলা হয় লোকাল কোলাবোরেটরস। ডিউরিং দ্য লাস্ট ডেজ, ডিউরিং মানে চলতে সময়, লাস্ট ডেজ মানে শেষ দিনগুলোতে, অফ দ্য ওয়ার যুদ্ধের যে শেষের সময়গুলো ছিল, সেই শেষের সময়গুলোতে লোকাল কোলাবোরেটরস এবং পাকিস্তানি আর্মি সবাই মিলে আমাদের দেশের অনেক বুদ্ধিজীবীকে মেরে ফেলেছে, তার মধ্যে শহীদুল্লাহ কায়সার একজন। তাহলে এখানে কিছু শব্দ হচ্ছে কি, যে তিনি হ্যাড গন মিসিং, তিনি হারাই গেলেন। ঠিক আছে, 14 ডিসেম্বর। কবে হারাই গেছেন? 14 ডিসেম্বর থেকে। তারপরে কায়সারকে ক্যাপচার করছে এবং হত্যাও করছে। কে করছে? পাকিস্তানি আর্মি। অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটরস, যে রাজাকাররা, তারা কোন সময়? ডিউরিং দ্য লাস্ট ডেজ অফ দ্য ওয়ার, যুদ্ধের শেষ সময়গুলোতে। আচ্ছা, তারপর কি? এরপর হচ্ছে অ্যাকর্ডিংলি মানে হচ্ছে কোনো একটা তথ্য অনুসারে, রায়হান লেফট, লিভ অর্থ ত্যাগ করা, লেফট মানে ত্যাগ করেছিলেন। কোনো একটা তথ্য অনুসারে আমরা জানতে পারি রায়হান ত্যাগ করেছিলেন, হোম মানে তার ঘর ত্যাগ করেছিলেন, টু গেট হিজ ব্রাদার, টু গেট মানে পাওয়া, হিজ ব্রাদার মানে তার ভাইকে পাওয়ার জন্য, ব্রাদার গেট হিজ ব্রাদার ব্যাক, তার ভাইকে ফিরে পাওয়ার জন্য তিনি তার ঘর ত্যাগ করেছিলেন। বাট কিন্তু হি নেভার, তিনি কখনোই রিটার্ন মানে আর ফিরে আসে নাই। তার মানে জহির রায়হানও তার ভাইকে খুঁজে পাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছিলেন, কিন্তু তিনিও কখনো আর রিটার্ন করেন। রিটার্ন অর্থ ফিরে আসা, নেভার মানে কখনোই ফিরে আসেন নাই। আর গেট হিজ ব্রাদার ব্যাক, ব্যাক মানে হচ্ছে ফিরে পাওয়া, গেট অর্থ পাওয়া, হিজ ব্রাদার মানে তার ভাইকে, লেফট মানে লিভের পাশে হচ্ছে লেফট, লেফট মানে ত্যাগ করেছিলেন। আচ্ছা, হি কুড সি, কেন অর্থ পারা, কুড সি, কুড সি
তিনি কুড সি মানে দেখেছিলেন দ্য ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। ইমার্জেন্স অফ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, বাংলাদেশের যে স্বাধীনতাটা তিনি দেখে গিয়েছিলেন যে সে বাংলাদেশ স্বাধীন হচ্ছে। হ্যাঁ, যদিও হি ডিড নট গেট ব্যাক হিজ ব্রাদার, যদিও তিনি তার ভাইকে আর ফিরে পান নাই। তাহলে হি কুড সি দ্য ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ, মানে বাংলাদেশের স্বাধীন হইতেছে, হ্যাঁ, একবারে জরুরি মুহূর্তে তিনি বাংলাদেশের স্বাধীনতাকে তিনি দেখতে পেয়েছিলেন। বাট যদিও হি ডিড নট গেট হিজ ব্রাদার, তার ভাইকে আর ফিরে পান নাই। অ্যান্ড ইটস এ পিটি মানে হচ্ছে এটা একটা দয়ার ব্যাপার বা একটা মায়ার ব্যাপার। হ্যাঁ, এটা মায়া হচ্ছে, ইটস এ পিটি, এটা একটা কষ্টের ব্যাপার বা দয়ার ব্যাপার যে দিস ড্রিমার মানে ড্রিম অর্থ স্বপ্ন দেখা, ড্রিমার মানে স্বপ্ন দ্রষ্টা, যিনি স্বপ্ন দেখেন। দিস ড্রিমার, এই স্বপ্ন দ্রষ্টা, কুড নট লিভ, বাঁচতে পারেন নাই, কুড নট লিভ টু সি হিজ ড্রিম কাম ট্রু। কুড নট লিভ তিনি বেঁচে যেতে পারেন নাই বা দেখে যেতে পারেন নাই। টু সি মানে দেখে যেতে পারেন না, মানে বেঁচে থাকতে দেখে যেতে পারেন নাই। হিজ ড্রিম, তার স্বপ্ন, কাম ট্রু, সত্যি হয়েছে। আমরা জানি যে তার কিছু স্বপ্ন ছিল। কি স্বপ্ন ছিল? তিনি একটা ডেমোক্রেটিক সোসাইটি চেয়েছিলেন। তারপরে তিনি অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ বলতে স্বাধীনতার যুদ্ধে, তিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তার মানে তিনি তার জীবদ্দশা, মানে তিনি দেখে যেতে পারেন নাই যে তার যে ড্রিমগুলো ছিল, ড্রিমগুলো সত্য হয়েছে। এই হচ্ছে টোটাল পড়া। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমি কি কি পড়িয়েছি। আর আমি যে পরবর্তী যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি তোমাদেরকে এটার উপর মডেল কোশ্চেন করাবো। আশা করছি সেই মডেল কোশ্চেনগুলো তোমরা এই বিভিন্ন এমসিকিউ আছে, প্রশ্ন আছে, এবং এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গল্পটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং তোমরা ভালোভাবে এটা কি করবে, পড়বে। আর এখানে যদি কোনো ওয়ার্ড মিনিং তুমি বুঝতে না পারো, সেই ওয়ার্ড মিনিংগুলো আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিয়ে দেবো। এই হচ্ছে টোটাল আমার পড়া। ধন্যবাদ তোমাদের সবাইকে। আবারও তোমাদেরকে হাসিব ইংলিশ একাডেমি থেকে স্বাগতম। আমার এই ধরনের কিছু ক্লাস পেতে হলে, এক্সক্লুসিভ ক্লাস যদি তুমি পেতে চাও, আমার যে ফেসবুক যে পেজটি রয়েছে সেই পেজে তুমি অবশ্যই ফলো দিবে, এবং আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করবে, হাসিব ইংলিশ একাডেমি, এবং আমি এই ক্লাসগুলো তোমাদেরকে দেবো যেন তোমাদের উপকার হয়। ধন্যবাদ তোমাদের সবাইকে।